কর্মীরা টকবক করে ফোটে। যে রাজনৈতিক চিন্তা ভাবনা এবং রাজনৈতিক লড়াই করার জন্য ডোমজুড়ের কর্মীদের আমাকে আজকে নতুন করে কিছু বলতে হবে না, কারণ সেই পরীক্ষা তারা পাশ করে গেছে 2021-এ এবং সেই পরীক্ষা প্রথম দিন থেকে সেই 2008-এ পঞ্চায়েত নির্বাচন করেছে, কিন্তু 2009-এ পার্লামেন্টের নির্বাচন থেকে ডোমজুড়ের সমস্ত কর্মী যেভাবে একত্রিত হয়ে লড়াই করে, তাদের সচেতনতা বোধ, তাদের স্বতঃস্ফূর্ততা, তাদের পার্টির প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতা একটা মুগ্ধ করে যে কোনো কাউকে। এবং এটা আমি সবসময় ডোমজুড়ে পেয়েছি। এবং 2021-এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের, এবং সেই চ্যালেঞ্জে যখন অনেকে একটুখানি দোনমনো হয়ে গেছে কি হবে কর্মীদের, তাদেরকে আমি ঠিক এই জায়গা থেকেই বোধহয় দাঁড়িয়ে বলেছিলাম, চিন্তা করার কিছু নেই, আমি আছি, দেখে নেবো আমি। এবং প্রতিটি জায়গায় প্রতিটি রাস্তায় আমি হেঁটেছি, মিছিল করেছি, এবং শুধু আমার সঙ্গে যেভাবে কর্মীরা সেদিনকে মিছিল করেছে এবং সেদিনকে কর্মীরা যেভাবে আমাদের পার্টির প্রতি দায়বদ্ধতা দেখিয়েছে, তা অকল্পনীয়, অপূরণীয়। আমাকে কোনো একজন এসে, আজ আর তার নাম বলছি না, আমাকে শুধু বলেছিল আপনি 1000 ভোটে আমাকে ডোমজুড় থেকে আমাদের ক্যান্ডিডেটকে জিতিয়ে দিন। আমি সেদিন বলেছিলাম আপনি কি পাগল নাকি? বললো কেন? নেই জিতে গেছে সিট। ওর কথা শুনে আমি একটু ঘাবড়ে গেছিলাম। আমি বললাম 30,000 से 1 वोट कमती मिलेगा तो हम रिजाइन कर देंगे, लिख के ले जाएंगे। সেই সিট আমরা 44,000 না 45,000 ভোটে জিতেছিলাম। কল্যাণও অনেক পরিশ্রম করেছে, সবাইকে নিয়ে কল্যাণ পরিশ্রম করেছে, সেই পরিশ্রম করে আমরা সেই সিট জিতেছিলাম। আজকে 2026-এর নির্বাচনে তাপস আমাদের ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের, এবং উল্টো দিকে যে ক্যান্ডিডেটদের আমি দেখছি, তাতে আমার মনে হয় 80,000 ভোটে না জেতাটা কোনো আশ্চর্য হবে না। 80,000-এরও বেশি ভোটে হাঁটবে। এবং আমি তো দেখছি বিজেপিও কোনো ক্যান্ডিডেট খুঁজে পায়নি, সিপিএমও কোনো ক্যান্ডিডেট খুঁজে পায়নি। এগুলো ক্যান্ডিডেট ডোমজুড়ে আমাদের বিরুদ্ধে লড়বে। আমাদের বিরুদ্ধে লড়তে গেলে ক্যান্ডিডেটের বুকের ছাতির জোর দরকার হয়, হিম্মত দরকার হয়। এরা সব পালিয়ে যাওয়া ক্যান্ডিডেট। মাঝে মাঝে একটু করে আসে, দরজাটা খোলে, উকি ঝুঁকি মারা, আবার পালিয়ে যায়। তা এইবারে এমন ভাবে সেই বিজেপির ক্যান্ডিডেটকে হারাতে হবে যাতে আজ জীবনে ভুল করে ডোমজুড়ের দিকে পা না মারে। মানে ডোমজুড় নাম বললে ও যেন রাত্রে আর ঘুমোতে না পারে, সে অবস্থা করে দিতে হবে, তাই না? একদম একদম। কিন্তু একটা নির্বাচনকে কখনো কেউ সহজ করে নিতে নেই। যুদ্ধের প্রতিপক্ষকে কখনো সহজ করে কেউ নেবেন না। যুদ্ধের প্রতিপক্ষ থাকবে এবং আমাদের লড়াইও থাকবে। এখানে কেউ সহজকে একটু শিথিল ভাব দিলে কিন্তু চলবে না, পুরো লড়তে হবে একদম। তার স্কিম, তার থিম সবাই মিলে সাজিয়ে দেবে। কোথায় গেল ওই তো আছে সৌরভ, সৌরভ তো আছে, ক্যান্ডিডেট তো আজ ক্যান্ডিডেটকে তো বেশি ডিস্টার্ব করেন না। সৌরভ আছে ম্যাচিওর, তো সৌরভ সমস্ত নিঃসন্দেহে দেখে নেবে যারা রয়েছে। নুরাজও আছে এখানে, তো আক্তার আছে, আরো সবাই রয়েছে এখানে। এখানে সবাই পাকাপোক্ত লোক একদম। এই ছেলেটা বাচ্চা ছেলে ছিল আমি যখন 2009-এ আসি। হ্যাঁ, তারপর তো এই ছেলেটা এখন পাকা হয়ে গেছে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, যুব সভাপতি। নুরাজটা বাচ্চা ছেলে ছিল, আক্তারের সঙ্গে হাতে হাত ধরে যেত, ঠিক কিনা? তো যাই হোক,
এরা সবাই রয়েছে। আমারও ভাল লাগে দেখতে যে সেদিনকে যারা বাচ্চা ছিল আজকে বড় হয়ে দায় দায়িত্ব নিচ্ছে। এর চেয়ে ভালো কি হতে পারে, এর চেয়ে ভালো কি দেখতে পারে? আমি যখন প্রথম আসি তখন তো তাপসও তো বাচ্চা ছেলে ছিল, তাই না? তো আজকে ওরা বড় হয়ে গেল, আজ ক্যান্ডিডেট হচ্ছে, এটা তো সবচেয়ে ভালো কথা। লড়তে হবে। সংখ্যাটা কেন বাড়াতে হবে? ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ কেন করতে হবে? এই ডোমজুরের মাটি থেকে বিজেপিকে একটা ভালো শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা হচ্ছে নরেন্দ্র মোদীকে শিক্ষা দিতে হবে। ডোমজুর কেন্দ্রে বিভিন্ন ধর্মের মানুষ আছে এবং একটি বিশেষ ধর্মের মানুষ আছে যারা প্রচুর সংখ্যা। এই সম্প্রদায়ের মানুষকে আজকে ভারতবর্ষ থেকে হটিয়ে দিতে চাইছে, তার বিরুদ্ধে যে ঘোষণা করতে হবে, তার বিরুদ্ধে যে ঘোষণা। এসআইআর এর নাম করে আজ সমস্ত বাঙালিকে বাংলাদেশি বলে চিহ্নিত করার জন্য যে প্রচেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে যে ঘোষণা করতে হবে। এসআইআর এর নাম করে লক্ষ লক্ষ মানুষকে আজকে সারা পশ্চিম বাংলায় রাস্তায় দাঁড় করিয়ে দিল। সেই সব ধর্মের মানুষ এবং সবচেয়ে বড় কথা বিবাহিত হিন্দু মহিলাদের যেভাবে লাইনে দাঁড় করিয়েছে, তার সপাটে একটা উত্তর আগামী দিনে দিতে হবে। নির্বাচন কমিশনটাকে একদম পার্টি অফিসের আগ্রা করে দিয়েছে, তার বদলে উত্তর দিতে হবে। গত কয়েক বছরে 10 বছরের মধ্যে অন্তত 10 বার সে ডিমনিটাইজেশন হোক, আধার কার্ডের লিঙ্ক হোক, যত যা কিছু আছে 10 বার সারা ভারতবর্ষের মানুষকে শুধু লাইনে দাঁড় করে দিল। এটা একদম যা ইচ্ছা তাই করব, তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমরা ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের মানুষ। আমাদের প্রতিদিন আমাদেরকে অসম্মানিত করতে নরেন্দ্র মোদী পারে না। প্রতিদিন আমাকে পরীক্ষা দিতে হবে আমি ভারতীয়, প্রতিদিন আমাকে পরীক্ষা দিতে হবে আমি সৎ, প্রতিদিন আমাকে পরীক্ষা দিতে হবে এই ভারতবর্ষের বুকে। তুমি ডিমনিটাইজেশন করছো, প্রমাণ করো যে তোমার কাছে সাদা টাকা আছে। হোয়াট ইজ দিস? তুমি আধার কার্ডের লিঙ্ক না করলে তোমাকে কোনো বেনিফিট দেবো না। আধার কার্ডের লিঙ্ক করো, আবার আধার কার্ডে যখন লিঙ্ক করছি তখন নির্বাচন কমিশন বলছে আধার কার্ড মানবো না। কি তুগলকি রাজত্ব না? এর তুগলকি রাজত্ব, এর বিরুদ্ধে আমাদের লড়াই। যে দেশের গণতন্ত্রটাকে নষ্ট করে দিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। কেন দেরি হলো? এখানে মুখে বলছে, অন্য জায়গায় আইনের আর্গুমেন্ট করতে হচ্ছে। প্রতিদিন কোর্টে আমাদের দৌড়তে হচ্ছে। কেন দৌড়তে হবে? কেন ভারতবর্ষের মানুষের অধিকার যে আছে সেই অধিকারকে খর্ব করা হবে? আর সেই অধিকার যাতে থাকে তার জন্য ভারতবর্ষের মানুষকে দিনের পর দিন শুধু কোর্টে ছুটতে হবে। জীবনে কোনোদিন শুনেছেন যে এসআইআর এর মামলা, ভোটার লিস্টের নিয়ে মামলা, তার রিভিশন হচ্ছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত হচ্ছে? কেউ শুনেছেন কখন? দীর্ঘ 45 বছরের প্রফেশনে আমি ওই জিনিস কখনো দেখিনি। কত এসআইআর হয়ে গেছে। কোনদিন কখনো শুনেছেন যখন পশ্চিম বাংলায় নির্বাচন হচ্ছে, পশ্চিম বাংলার সমস্ত অফিসারদেরকে পাঠিয়ে দেবো বাইরে? কোথাও 23টা তো রাজ্য আছে, 5খানা রাজ্যে নির্বাচন হচ্ছে। তা 5 রাজ্যে যদি নির্বাচন হয়, তাহলে এই পশ্চিম বাংলা থেকে সব অফিসারকে নিয়ে যাওয়ার কি দরকার আছে? বাকি 18টা যে রাজ্য আছে সেখানেও তো আইএস আইপিএস অফিসার আছে, তাদের নিয়ে গিয়ে নির্বাচন কেন করাচ্ছে না অন্য রাজ্যে? অথবা পশ্চিম বাংলা থেকে সব তুলে নিতে হবে। আইপিএস অফিসার তুলে নাও, আইএএস অফিসার তুলে নাও, প্রিন্সিপাল সেক্রেটারি তুলে নাও, পঞ্চায়েতের অফিসার তুলে নাও, বিদ্যুতের অফিসার তুলে নাও, হেলথের অফিসার তুলে নাও। বাংলাটা চলবে কি করে?
আপনাকে নির্বাচন কমিশন আপনাকে ইলেকশন সুপারভাইজ করতে দিয়েছে, আপনাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী 1.5-2 মাসের জন্য পাইনি না। আপনি ভাবছেন যে আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে গেছে, আপনি যা ইচ্ছা তাই করবেন।